টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যেহেতু প্রতি বছরই ট্যাক্স করে থাকি, কিছু না কিছু ভুল ত্রুটি তো করেই থাকি, কিছুটা লোভের বশবর্তী হয়ে করে থাকি, পরবর্তীতে সেটার দায় আমাদের মেটাতে হয়। সে কারণে আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, আপনার ট্যাক্স ফাইলে রেড ফ্ল্যাগ কেন জারি করা হয়, ট্যাক্স রিটার্নের অডিট থেকে কিভাবে বাঁচবেন, এটি আমাদের মূল আলোচনার বিষয়। তার বাইরেও আমরা একটু কথা বলবো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ইনফরমেশন নিয়ে, এটা প্রথমেই আমরা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নই থাক না কেন, আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোল্ড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আমরা আজকে ট্যাক্স ফাইলে রেড ফ্ল্যাগ কেন জারি করা হয়, ট্যাক্স রিটার্নের অডিট থেকে কিভাবে বাঁচবো, আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো। এবং বরাবরের মতো আপনি উপস্থিত থাকলে আমরা কুইজ দিয়ে থাকি, সে কুইজটি তো থাকবেই। বাড়তি হিসেবে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ইনফরমেশন সম্পর্কে কিছু তথ্য আমরা একটু দিতে চাই যারা এটার ভুক্তভোগী বা সরাসরি এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদের সম্পর্কে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পান এবং যারা SSI বা সম্পূরক সামাজিক নিরাপত্তা ভাতা পান, তারা বছরের অন্যান্য মাসের তুলনায় চলতি এই মে মাস এবং আগামী জুন মাসে ক্যালেন্ডারের বিশেষতার কারণে তাদের ভাতাগুলো একটু দেরিতে পাবেন। এবং কেন দেরিতে পাবেন সে সম্পর্কে একটু তথ্য দিতে চাই। সুপ্রিয় দর্শক, এই মে মাসে সামাজিক নিরাপত্তা ভাতা বা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গ্রহণকারীরা অন্য মাসের তুলনায় কিছুটা দেরিতে তাদের অর্থ প্রদানের চেক পাবেন। 2025 সালের মে মাসে প্রায় 7.4 মিলিয়ন মানুষ যারা সামাজিক নিরাপত্তা ভাতা বা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পান, তাদের জন্য বিতরণ তারিখগুলো বছরের অন্য যে কোনো মাসের তুলনায় এবার পরে পড়েছে। এর কারণ হলো ক্যালেন্ডারের একটি বিশেষতা। সাধারণত সামাজিক নিরাপত্তা ভাতা বা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট জন্ম তারিখ অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বুধবার প্রদান করা হয়। যারা মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা ভাতা পান দ্বিতীয় বুধবারে, 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা তৃতীয় বুধবারে এবং 21 থেকে 31 তারিখে জন্মগ্রহণকারীরা চতুর্থ বুধবারে ভাতা পেয়ে থাকেন। এই মে মাসের প্রথম দিন ছিল বৃহস্পতিবার এবং প্রথম বুধবার পড়েছে 7 তারিখ, যার ফলে দ্বিতীয় বুধবার পড়েছে 14 তারিখে। অন্যান্য বেনিফিট বা ভাতা 21 এবং 28 তারিখে প্রদান করা হবে। যারা সম্পূরক সামাজিক নিরাপত্তা আয় বা SSI পান, যা অল্প বা নিম্ন আয়ের প্রবীণ বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, তাদের ক্ষেত্রেও এই মাসে পরিবর্তন এসেছে। SSI সাধারণত মাসের 1 তারিখে প্রদান করা হয় এবং সে মোতাবেক মে মাসের ভাতা যথাসময় অর্থাৎ 1 মে প্রদান করা হয়েছেও, তবে জুন মাসের ভাতা আগেই 30 মে প্রদান করা হবে, কারণ জুন মাসের 1 তারিখ রবিবার পড়েছে, ছুটির দিন। এর মানে SSI প্রাপকেরা মে মাসে 2টো পেমেন্ট পাবেন এবং তাই জুন মাসে কোনো পেমেন্ট পাবেন না। সুপ্রিয় দর্শক, আর একটু বলে রাখি, যেসব এই উপকারভোগীরা মে 1997 সালের আগে সোশ্যাল বেনিফিট বা সামাজিক নিরাপত্তা পেতে শুরু করেছেন বা যার একসাথে SSI এবং সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি পান, তাদের সময়সূচি একটু আলাদা।
তাদের SSI পেমেন্ট হয় মাসের 1 তারিখে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হয় মাসের 3য় বুধবারে, তাতে জন্ম তারিখ যাই হোক না কেন। এই ছিল সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের সম্পর্কে কিছু তথ্য। যারা এটি পেয়ে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেউ কেউ মে মাসে 2টো চেক পাবেন, জুন মাসে কোনো চেকই পাবেন না। সুতরাং আপনাদের কর্মসূচিতে, দৈনন্দিন কর্মসূচি, মাসিক কর্মসূচিতে হিসাবটা সেভাবে মিলিয়ে রাখুন যাতে পরবর্তীতে কোনো রকম অসুবিধে না হয়। তো জনাব পারভেজ কাজী, এ সম্পর্কে আমরা একটু তথ্য দিলাম, যদি আপনি কিছু বলতে চান এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে, যেটা একটু বললাম, নাকি আমরা আমাদের আলোচনায় চলে যাব? বেনিফিট নিয়ে শুধু এইটুকু বলবো যে এই প্রথমবারের মতো প্রচুর সংখ্যক স্টুডেন্ট লোন ডিফল্টারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবং যারা সামাজিক নিরাপত্তা ভাতা পান কিন্তু তারা যদি স্টুডেন্ট লোনে ডিফল্ট হয়ে থাকেন, তাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্টুডেন্ট লোনের অঙ্কটুকু সেখান থেকে কেটে নেওয়া হচ্ছে। তো এ নিয়ে অনেকেই একটু নাখোশ, মাথাচাড়া দিচ্ছে অথবা কথাবার্তা বলছে। আরেকটা জিনিস দেখা গেছে, সোশ্যাল সিকিউরিটি তাদের অনেক ফিল্ড অফিস বন্ধ করে দিচ্ছে, এই প্রশাসন সেটা শুরু করেছে। এবং টেলিফোনে ইনকোয়ারি অথবা টেলিফোনে আবেদনকারীদের সংখ্যা বেড়েছে এবং গত বছর এপ্রিল মাস 2024 এবং 2025-এর এপ্রিল মাসে একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাবে দেখা গেছে যে টেলিফোনে এই আবেদনকারীর সংখ্যা 25% বেড়েছে। এবং সোশ্যাল সিকিউরিটি সবসময়ই তারা সাপোর্ট সার্ভিস কখনোই ভালো ছিল না, যেটা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ড অফিসগুলো বন্ধ হওয়ার কারণে। তো ওর জন্য সোশ্যাল সিকিউরিটিতে লাইন লম্বা থেকে লম্বাই হচ্ছে এবং অনেকেই বেনিফিট অ্যাপ্লাই করে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে, যারা নতুন 62 অথবা ফুল রিটায়ারমেন্ট এজে গিয়ে পৌঁছচ্ছে। তো তাদেরকে, যারা রিটায়ারমেন্ট এজে পৌঁছচ্ছে, 3 মাস থাকতেই কিন্তু তারা আবেদন করতে পারে। তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা অপেক্ষা না করে যদি ফুল রিটায়ারমেন্ট এজে অথবা 62-তে বেনিফিট ক্লেম করতে চান, ওটা আর্লি বেনিফিট, তাহলে আপনারা 3 মাস আগেই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ শুরু করুন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আরও একটি বিষয় আমাদের আলোচনার সাথে যুক্ত করলেন আপনি, এবং এই ইনফরমেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আপনি তো উপস্থিত থাকলে আমরা সবসময় অনুষ্ঠান শুরু করি আপনার 2টো কুইজ দিয়ে, যদিও আমরা বারবারই বলি যে কুইজ দেওয়ার অর্থ দর্শকদের জ্ঞান বিচার করা নয়, দর্শকদের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই হিসেবে আজকেও আমরা 2টো কুইজ রেখেছি, আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি। যে প্রথম যে কুইজটা আপনি দিয়েছেন, দি IRS ইজ সাসপিশিয়াস when it seems tax returns with child tax credit claiming for own children, যদি বাংলায় আমরা করি এভাবে দাঁড়ায়, করদাতারা নিজেদের সন্তানদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট দাবি করলে IRS সেটিকে সন্দেহজনক হিসেবে দেখে থাকে। এবং দ্বিতীয়টি যেটা দিয়েছেন, claiming 100% business use of an automobile is a red flag for the IRS, বাংলা করলে গাড়ির 100% ব্যবসায়িক ব্যবহারের দাবি করলে তা IRS এর জন্য একটি লাল পতাকা বা রেড ফ্ল্যাগ, যেটাকে আমরা বলছি, হয়ে দাঁড়ায়। এই 2টো প্রশ্নের সঠিক বা ভুল বা মিথ্যা কি না, বা সত্যি না মিথ্যা, সেটাই উত্তর হচ্ছে দেবার বিষয়। তো সেটি আর আমরা দর্শকের কাছে জানতে চাই না, আপনার কাছ থেকেই শুনতে চাই জনাব পারভেজ কাজী। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে, IRS যদি আমরা আমাদের নিজের চাইল্ড অথবা চিলড্রেনকে ফাইলে তাদেরকে এনে তাদেরকে দিয়ে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করি, তাহলে IRS এই ফাইলটা সম্পর্কে সন্দেহভাজন হয় অথবা রেড ফ্ল্যাগ অ্যারাইজ করে, ট্রু অর ফলস। এটার উত্তর হবে ফলস, যেহেতু আপনি আপনার সন্তানকে ফাইলে তো দেখাবেনই, এখানে রেড ফ্ল্যাগ অথবা সন্দেহজনক কিছু দেখার কিছু নেই, অতএব ডেফিনেটলি এটা ফলস। আপনি আপনার সন্তানকে দেখাবেন এবং সেটাই স্বাভাবিক।
আপনি যদি নেফিউ নিসকে দেখান অথবা আপনার কোনো ছোট ভাই অথবা গ্র্যান্ড ডটার গ্র্যান্ডসন এদেরকে ফাইলে আনেন, তখন ডেফিনেটলি আইআরএস দেখে যে তার প্যারেন্ট কেন তাকে ক্লেম করলো না এই ক্রেডিটের জন্য। কিন্তু আপনার নিজের সন্তানকে দেখাবেন, এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ক্লেমিং 100% বিজনেস ইউজ অফ অ্যান অটোমোবাইল ইজ এ রেড ফ্ল্যাগ ফর দ্য আইআরএস। এখানে প্রশ্নটা বোধহয় একটু শুদ্ধ হওয়া উচিত। ধরেন আপনি উবার ড্রাইভার এবং আপনার ফ্যামিলিতে একটাই গাড়ি, এবং গাড়িটা আপনি 100% বিজনেস ইউজ দেখান, তাহলে এটা কি রেড ফ্ল্যাগ হবে কি না? ট্রু অর ফলস? উত্তর হচ্ছে ট্রু। যেহেতু আপনি পার্সোনাল ইউজের জন্যও কিন্তু গাড়ি লাগে, এবং তখন আপনি কোন গাড়ি ব্যবহার করেন? নিশ্চয়ই যেহেতু আপনার একটি মাত্র গাড়ি, আপনি এটাই ব্যবহার করেন। অতএব আমরা সাধারণত করদাতাদের অনুরোধ করে থাকি যে পার্সেন্টেজ অফ ইউজকে আপনি ডিসাইড করেন। আপনি যদি মনে করেন 80% অথবা 75% অফ টাইম আপনি এটা ব্যবসার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে ডেফিনেটলি ইনস্টেড অফ 100% আপনি 75% ক্লেম করবেন বিজনেস ইউজ, অ্যান্ড বাকি 20 অথবা 25% আপনি দেখাবেন পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহার। তো এটার 100% ক্লেম করলেই রেড ফ্ল্যাগ হবে? ইয়েস, দেয়ার ইজ এ চান্স এটা রেড ফ্ল্যাগ হওয়ার। অতএব এই প্রশ্নের উত্তর হচ্ছে ট্রু। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এই কুইজের মধ্য দিয়ে আমরা এইটুকু বলার চেষ্টা করেছি, ভবিষ্যতে যখন আমরা আমাদের ট্যাক্স রিটার্ন দাখিল করতে যাব, অন্তত এই দুটি বিষয় যেহেতু একেবারে পারস্পরিকভাবে সম্পর্কিত আমাদের সাথেই থাকবে, সুতরাং যখন আমরা এই ট্যাক্স ফাইল করব, নিশ্চয়ই এগুলো মাথায় রেখে করব, যাতে করে আইআরএসের এই রেড ফ্ল্যাগের ঝামেলায় যাতে আমরা না পড়ি। আমরা একটু এখন মূল আলোচনায় আসতে চাই যে আমাদের ট্যাক্স ফাইলে যে রেড ফ্ল্যাগ কেন জারি হয়। একটু আমরা আগে যেটা কুইজের মধ্যে দিয়ে গিয়েছিলাম, এবং ট্যাক্স রিটার্নের অডিট থেকে কিভাবে আমরা বাঁচবো, সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নগুলো আমি একবারই করে রাখতে চাই যে রেড ফ্ল্যাগ কেন দেওয়া হয়, রেড ফ্ল্যাগের সাধারণ কিছু উদাহরণ যদি আপনি দেন সেটাও আমরা জানতে চাইব, এবং এ ধরনের পরিস্থিতি যাতে উদ্ভব না হয় তার জন্য, অর্থাৎ কিভাবে রেড ফ্ল্যাগ এড়ানো যায় বা গাইডলাইনের গুলো কি হতে পারে, সেই বিষয়গুলো আপনার কাছে একটু বিস্তারিত জানবো, এবং রেড ফ্ল্যাগ সম্পর্কিত আইআরএসের যে 3 বছরের নিয়মগুলো কি আছে, এবং এগুলো একজন ট্যাক্স পেয়ারের ওনার কীরূপ, বা ট্যাক্স পেয়ার যারা আছে আমরা আছি তার উপর কীরূপ প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমরা সাধারণত বলে থাকি যে ট্যাক্স পেয়ারদেরকে শিখতে হবে হাউ টু ড্রাইভ ইন এ ক্যামেরা জোন, অথবা হাউ টু ফ্লাই আন্ডার দ্য রাডার। যেহেতু আইআরএস সর্বক্ষণ আমাদেরকে ওয়াচ করছে, এবং আমরা যখন ফাইলগুলো সাবমিট করি আইআরএসের কাছেই যাচ্ছে। কিছু কিছু ফাইল আইআরএস অডিটের জন্য পিক করে থাকে র্যান্ডম বেসিসে, সেখানে কিন্তু আমার আপনার কিছু করার নেই। প্রতি 1000টা ফাইলে আইআরএস ডিসাইড করলো যে 3টা করে ফাইল পিক করবে ফর অডিট, সেখানে আপনার দুর্ভাগ্য হয়ে থাকলে আপনার ফাইলও পিক হতে পারে, সেখানে আমাদের কিছু করার নেই। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা অডিটকে অ্যাভয়েড করতে পারি, আমরা রেড ফ্ল্যাগকে অ্যাভয়েড করতে পারি আমাদের ফাইলে, এবং সেটার ব্যাপারে সচেতন করার জন্যই আজকের এই এপিসোড। আজকে স্পেশালি আমরা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো, কি কি কারণে রেড ফ্ল্যাগ ফাইলে এসে থাকে, এবং আইআরএস এই রেড ফ্ল্যাগকে কিভাবে ডিফারেন্সিয়েট করে, এবং কিভাবে ফাইলগুলোকে আইআরএস পিক করে থাকে ফর অডিট। সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো এটার
রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো, যে কিভাবে আমরা এগুলোর থেকে পরিত্রাণ পেতে পারি। তো আইআরএস যেটা করে থাকে, ওরা একটা কম্পিউটারে ডিফ স্কোর, DIFF স্কোরের ব্যবস্থা রেখেছে, এবং ফাইলগুলো যখন সাবমিট করা হয় ইলেকট্রনিক্যালি আইআরএসের কাছে, এই ফাইলগুলো কিন্তু প্রত্যেকটা ওই ডিফ স্কোরের মধ্যে দিয়ে যায়। এবং এই ডিফ স্কোর হচ্ছে আইআরএস কিন্তু আমাদেরকে জানতে দেয় না, কিন্তু কি কি কারণে ডিফ স্কোর কোনো একটা ফাইলে বাড়তে পারে, কি কি কারণে ডিফ স্কোর নর্মাল থাকতে পারে, সেটা আমরা কিছুটা আঁচ করতে পারি। এবং সেটার উপর ভিত্তি করেই আমরা বলছি যে আজকে এই অনুষ্ঠান, এবং আমাদের কোন কোন দিকে নজর দিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে যেদিকে নজর দিতে হবে সেটা হচ্ছে লাস্ট ডে অফ ফাইলিং। এটাকে কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। অথবা যদি কোনো কারণে আমি ফাইল করতে না পারি, আমি একটা এক্সটেনশন ফাইল করব, এবং এক্সটেনশনও করলাম না, পরবর্তীতে এসে ফাইল করলাম এবং কিছু ট্যাক্স পে করছি আমি, অথবা রিফান্ড পাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। এবং ফাইলে যদি 4টা রেড ফ্ল্যাগ আসে, তাহলে ফাইল অবধারিত অডিটের প্রক্রিয়ায় পড়বে, সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। ওর জন্য সর্বপ্রথম আমরা অনুরোধ করে থাকি আমাদের ট্যাক্স পেয়ারদেরকে, অন টাইমে ফাইল করেন। কোনো কারণে যদি ফাইল করতে না পারেন, আপনি এক্সটেনশন ফাইল করেন। ইফ ইউ ও মানি, টাকা পে করে এক্সটেনশন নেন, ইউ উইল সেভ ইউর পেনাল্টি, ইউ উইল সেভ ইউর ইন্টারেস্ট, অ্যান্ড ইউ উইল সেভ ইউর রেড ফ্ল্যাগ মেকানিজম। এই যে 4টা কারণের কথা বলবেন একটু। হ্যাঁ, আমি এক এক করে আসছি। নাম্বার 2 হচ্ছে আমাদের ইনকাম। আমরা যেই ট্যাক্স ফাইল করি, আমরা বিভিন্ন জায়গা থেকে W2 পেয়ে থাকি, 1099 NEC পেয়ে থাকি, 1099 মিসেলেনিয়াস, বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়ে থাকি। এগুলো কিন্তু আইআরএসকেও সাবমিট করা হয়, এবং আমরা ফাইল করলাম, হয়তো 1-2 W2 মিস করলাম, অথবা একটা 1099 NEC আমি আনলাম না ফাইলে, অথবা ইন্টারেস্ট ইনকাম, অথবা আমার 1099B ছিল, আমি কিছু স্টকস বন্ড বাই অ্যান্ড সেল করেছি, সেটা আমি ফাইলের মধ্যেই আনলাম না, কিন্তু আইআরএসের কাছে ওগুলো রিপোর্ট হয়েছে, এবং আইআরএস দেখছে দেয়ার ইজ এ মিসম্যাচ। আমি যেই ইনকাম দেখাচ্ছি, আইআরএসের কম্পিউটারে আমার ইনকাম তার থেকে অনেক বেশি। এই ইনকাম ডিফারেন্সিয়েশনটা ইটস এ রেড ফ্ল্যাগ। এটার কিন্তু আমি যদি একটু যত্নবান হতাম, আমি যদি একটু সচেতন হতাম, আমার প্রত্যেকটা W2, প্রত্যেকটা 1099, প্রত্যেকটা ইন্টারেস্ট ইনকাম, মর্গেজ ইনকাম, এগুলো সব কিছুকে 1099B, আমার হয়তো গ্যাম্বলিং ইনকাম আছে, 1099G আছে, আনএমপ্লয়মেন্ট ইনকাম, সবগুলোকে আমি একসাথে করে যদি ফাইল করতাম, এই রেড ফ্ল্যাগটা থেকে আমি বাঁচতে পারতাম। আরেকটা হচ্ছে এক্সপেন্সেস, যেগুলো আননেসেসারি এক্সপেন্সেস। প্রত্যেকটা এক্সপেন্সের কিন্তু কিছুটা খুঁটিনাটি আছে, এবং আইআরএস দেখতে চায় যেই খরচটা অর্ডিনারি এবং নেসেসারি। অর্ডিনারি এবং নেসেসারি ধরুন আমি আইটেমাইজড ডিডাকশান করছি, এবং আমার ইনকাম 100,000, আমি দেখিয়ে দিলাম যে 25,000 আমি চ্যারিটি করেছি, এবং মোস্ট অফ দ্য চ্যারিটি ইন গুডস অ্যান্ড ইন কাইন্ডস, নট ক্যাশ, অথবা চেক, অথবা আমি অর্থ দেইনি, আমি আমার গুডস এবং ইন কাইন্ডস, আমি হয়তো পুরাতন কাপড় চোপড়, পুরাতন খেলনা, পুরাতন জুতা, এগুলো সব ডোনেট করে কিছু আসবাবপত্র আমি 25-30 হাজারের একটা ডিডাকশান ক্লেম করছি। এটা কিন্তু ওয়ে হাই আমার ইনকামের সাথে। তো এই এক্সপেন্সগুলো আমার ইনকামের সাথে কিন্তু সম্পর্ক থাকতে হবে। আমার ইনকাম যদি এটাকে সাপোর্ট না করে, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ।
এবং এক্সপেন্সের অনেকগুলো রেড ফ্ল্যাগ আছে। প্রথমটা বললাম যে টাইমলি ফাইলিং, দ্বিতীয়টা হচ্ছে ইনকাম, তৃতীয়টা হচ্ছে এক্সপেন্স। এবং এক্সপেন্স নিয়ে সাধারণত ক্লায়েন্টরা, ট্যাক্স পেয়াররা আমাদের সাথে একটু তর্কও করে। ও বলে যে তার খরচ হয়েছে, তার ইনফরমেশন আছে, সাপোর্টিং ডকুমেন্টস আছে, তবুও কেন আমি গড়িমসি করছি, আমি কেন দেখাতে অপারগ অথবা বলছি এটাকে একটু কমায় দেখাতে চাই। এটার একটাই রিজন যে এক্সপেন্সটা অর্ডিনারি হতে হবে এবং নেসেসারি হতে হবে, এবং এটা আপনার ইনকামের সাথে সামঞ্জস্য থাকতে হবে। যদি সামঞ্জস্যহীন হয় তাহলে কিন্তু এটা রেড ফ্ল্যাগ, এবং কোনো কারণে এটার জন্য যদি আপনার আইআরএস থেকে কোনো চিঠি আসে তখন কিন্তু আপনাকে একটা বিপদে পড়তে হবে। তো ওর জন্য, এবং আমরা দেখেছি অনেকে বলেছে তার সব ডকুমেন্ট আছে, সে এভরিথিং প্রডিউস করতে পারবে, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আইআরএস যেই ফর্মে ডকুমেন্টেশন চায় সেই ফর্মে এটাকে দেয়া হয়নি। আমি স্পেশালি বিজনেস ওনারদেরকে বলবো, ট্রাভেল এক্সপেন্স সবসময়ই এটা কিন্তু আইআরএস একটু চোখ বড় করে দেখে। যদি দেখে যে এক্সেসিভ ট্রাভেল এক্সপেন্স ক্লেম করা হচ্ছে, ঠিক তেমনি সেলফোন এক্সপেন্সও দেখতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে ধরেন আপনার একটাই ফোন, আপনি 70% অফ টাইম ব্যবসায় ব্যবহার করেন, 30% অফ টাইম এটা আপনি পার্সোনাল ইউজ করেন। এখন আপনার সেলফোনের বিল যদি 100 টাকা হয় মাসে, তার মানে 70 টাকা হচ্ছে আপনার বিজনেস ইউজ, 30 টাকা হচ্ছে আপনার পার্সোনাল ইউজ। তো আপনি সেইভাবে যখন এটা খরচ দেখাবেন তখন 840 টাকা বছরে আপনি সেলফোন ডিডাকশন নিতে পারেন। আর সেই সাথে যদি ডিভাইস আপনাকে 1000 টাকা কস্ট হয়ে থাকে, আপনি সেখানে ডিভাইসের জন্য 700 টাকা খরচ দেখাতে পারবেন। কিন্তু আপনি যদি পুরো খরচটাই বিজনেসে দেখান এবং আপনার একটাই ফোন আপনি ব্যবহার করেন, আইআরএস কিন্তু প্রশ্ন করতে পারে যে আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলির সাথে আপনি কথা বলেন, সেই সময়টা আপনি কিভাবে ডিডাক্ট করেছেন। আরেকটা খুব কমন এরিয়া হচ্ছে ডিডাকশানে হোম অফিস ডিডাকশান। এখানে আইআরএস ধরেই নেয় যে আমরা হোম অফিস ডিডাকশানে একটু অতিরিক্ত রাইট অফ করার চেষ্টা করে থাকি, এবং সেটার একটা আইআরএসের খুব কমনলি বলে থাকে যে আমরা জানি যে অফিসটা কিন্তু এক্সক্লুসিভ অফিস ইউজ হতে হবে। বাসায় কোনো দিন যদি এক্সট্রা গেস্ট আসে এবং সেটাকে আমি একটা গেস্ট বেডরুম ইউজ করি, তাহলে কিন্তু সেটা আমি সেখানে আর অফিস ডিডাকশান নিতে পারবো না। আরেকটা যেটা করা হয় ফুটেজ, ধরেন আমার 1000 স্কোয়ার ফুট হচ্ছে আমার এন্টায়ার হাউস, আমি দেখাচ্ছি যে 400 স্কোয়ার ফুট হচ্ছে আমার অফিস, এবং আমি, আমার ওয়াইফ এবং আমার 2 কিডস 600 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। এটা কিন্তু কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হলো না। অফিস ইউজ যদি আমি সেখানে দেখাই 100 স্কোয়ার ফিট 1000-এর জায়গায়, অথবা 150, অথবা ম্যাক্সিমাম 200, যদি আমার অফিসে আমাকে কিছু ইনভেন্টরি রাখতে হয়। অনেক অফিস আছে যারা রেডিমেড গার্মেন্টস হোলসেল করেন, ওনাদের কিছু ইনভেন্টরি রাখতে হয়, কিছু স্যাম্পল রাখতে হয়, সেই কারণে ওনাদের অফিস স্পেস একটু বেশি দরকার পড়তেই পারে। কিন্তু আদারওয়াইজ আমি যদি অফিসে বাসার অর্ধেক অথবা 40% অফ দ্য ইউজ অফ দ্য হোম আমি দেখাই যে অফিসের জন্য আমি ব্যবহার করছি, এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না, এবং ইট উইল বি এ রেড ফ্ল্যাগ। ঠিক তেমনি অনেকেই ফ্যামিলি স্যালারি, আপনার এই ফ্যামিলি স্যালারিটা আমরা শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাকে আর বসিয়ে রাখতে চাই না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি জাহের বলছিলাম। জি। কুইন্স থেকে। জি।
আমার প্রশ্নটা হচ্ছে, আমার এখানে কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই, বাট আমার বাচ্চার জন্ম ওই জায়গায় হইছে। এখন কোনো আত্মীয় স্বজনের সাথে কি এটা ট্যাক্স ফাইল করতে পারবো? এই প্রশ্নটা। অনেক ধন্যবাদ জয় সাহেব আপনার টেলিফোনের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই। এই যে রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলছিলাম, আপনি ভালো করেছেন এই প্রশ্নটা করে, যেহেতু এই প্রশ্নটা আমরা প্রত্যেক দিন উত্তর দিয়ে থাকি। আপনার কোনো স্ট্যাটাস নাই, আপনার বাচ্চা এখানে বর্ন, আমি ধরে নিচ্ছি তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং সব কিছু, বার্থ সার্টিফিকেট সব কিছু আছে, তো তাকে আপনি একজন আত্মীয়ের সাথে দেখাবেন কেন? কিছু ক্রেডিট ক্লেম করার জন্য। এটা কিন্তু অনৈতিক, আপনি এটা করতে পারেন না। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লেম করার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া দরকার। সেটা হচ্ছে যে এই চাইল্ডের ভরণ পোষণের মোর দেন 50% ওই ব্যক্তিকে বহন করতে হবে। এবং আপনি বিং ফাদার, আমি ধরে নিচ্ছি সেটা নট ইন দ্য গেম, অথবা সেটা ঘটছে না, আপনি ওই বাচ্চাকে লুক আফটার করে থাকেন। অতএব শুধু কিছু পয়সা পাওয়ার জন্য, ফাইলে কিছু ক্রেডিট ক্লেম করার জন্য আপনার বাচ্চাকে অন্য কারো ফাইলে দয়া করে দিবেন না। অনেক ধন্যবাদ জয় সাহেব, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা ফেসবুক থেকে একটা প্রশ্ন এসছে, প্রশ্নটি বাংলা কথা ইংরেজি শব্দে লেখা, পড়তে একটু কষ্ট হবে। লাভলি আহমেদ সীমা তিনি বলছেন, এই বছর আমরা ট্যাক্স ফাইল করেছি, বাট ট্যাক্স ফাইলের পর আর একটা মেডিকেল লিভের পেপার দেরিতে আসে এবং আমি ট্যাক্সের অফিসে জানাই, তিনি বলেন ট্যাক্স ডেট শেষ হবার পর অ্যাড করে দেব, বাট এখন ফোন করছি ধরছে না, এখন আমার করণীয় কি? ধন্যবাদ সীমাপা, খুব ভালো প্রশ্ন। আর এই যে মেডিকেল লিভ, পেইড ফ্যামিলি লিভ অথবা মেডিকেল লিভ, সিক লিভ, এগুলোর জন্য এই ডকুমেন্টসগুলো কিন্তু আগে দেয়া হতো না, এটা নতুন দেয়া হয়েছে। অনেকে সময় মতো পায়নি, আপনার সিচুয়েশনেও আমি বুঝতে পারছি। আপনি ট্যাক্স ফাইল করার পরে এটা পেয়েছেন এবং আপনার যেই ট্যাক্স প্রফেশনাল যারা ফাইল করেছে ওরাও কিন্তু ঠিকই বলেছে। আমার কাছেও আসলে আমি আপনাকে বলতাম ফাইলিং 15 এপ্রিল শেষ হোক, আপনার ফাইলকে অ্যামেন্ড করতে হবে এবং অ্যামেন্ড করার জন্য কিন্তু ডেডলাইন 15 এপ্রিল না, আপনি অ্যামেন্ডমেন্ট যে কোনো সময় করতে পারেন। তো আপনি ওদের সাথে যোগাযোগ করুন, ওনারা আপনার প্রশ্নটি তো ওই জায়গাতেই, যারা তার ট্যাক্স ফাইল করেছে তারা এখন তার টেলিফোন ধরছে না, তাহলে আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে এই ক্ষেত্রে। যদি ওনারা আপনার ফোন না ধরে অথবা অফিস যদি খোলা না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে হবে। অনেক ধন্যবাদ লাভলি আহমেদ সীমা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের শেষের অংশটুকু যেটু জিজ্ঞাসা ছিল সেটা মনে হচ্ছে যে আপনি খুব একটা ভালো প্রফেশনালের কাছে যাননি, নইলে টেলিফোন ধরবেন বা যোগাযোগ করলে তারা রেসপন্স করবে না, এটা কেমন যেন একটু অস্বাভাবিক মনে হচ্ছে। যাই হোক, তো ব্যাপারটি হচ্ছে এরকম, আপনার চিন্তার কারণ নেই, আপনি যদি তারা নাও ধরে অন্য কোনো ট্যাক্স প্রফেশনালের কাছে যেও আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা ফ্যামিলির বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তো সেটাও একটু পরেই করবো, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনার বাকি কথাগুলো শুনতে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আপনাকে বিরতির আগে ঠেকিয়ে রেখেছিলাম, দুজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, আমরা বাকি কথাগুলো শুনতে যাই যে কেন রেড ফ্ল্যাগ দেওয়া হয়। ধন্যবাদ। আমরা থেমেছিলাম ফ্যামিলি স্যালারিজ অথবা ওয়েজেস। অনেক বিজনেস তার ফ্যামিলি মেম্বারকে অনেক সময় দেখা গেছে ছেলে মেয়ে ওয়াইফ এরা সেই বিজনেসে কাজ করছে এবং তাদেরকে W2 অথবা 1099 ইস্যু করা হয়ে থাকে এবং সেগুলো দিয়ে ওনারা ফাইল করছেন।
এখানে অনেক সময় আমাদেরকে একটু দেখতে হবে এই বিজনেসগুলো যারা ফ্যামিলি স্যালারি দিয়ে থাকে অথবা ওয়েজ দিয়ে থাকে, আমরা পেয়েছি যে দেখা যাচ্ছে যে 12 বছরের ছেলে সে এমন একটা জায়গায় কাজ করছে এবং সেখানে মানে একটু হার্ড ওয়ার্ক, এটা খুব সহজ না, সেখানে তাকে বেশ বড় অঙ্কের স্যালারি দেওয়া হচ্ছে। তো সেগুলো কিন্তু অডিটের কারণ হয়ে থাকে। দিস ইজ এ রেড ফ্ল্যাগ। এইটা আমরা কিন্তু অনায়াসে এটার থেকে বাঁচতে পারি। তার বয়স অনুযায়ী তাকে যেই কাজটুকু দেওয়া সম্ভব এবং সেটার জন্য তার যেই যোগ্য বেতন সেটাই যদি তাকে দেয়া হয়, তাহলে কিন্তু এই রেড ফ্ল্যাগটা খুব সহজেই আমরা অ্যাভয়েড করতে পারি। অনেক সময় দেখা যায় যে অল রাউন্ড নাম্বার নিয়ে এসছে, কোনো ফ্র্যাকশন নাই। ধরেন উবার ড্রাইভার, তার ইনকাম $1,00,000, উনি লিখে এনেছেন উনি গাড়ি লিজ করেন 25,000, উনি গ্যাস কিনেন 15,000, উনি টোল দেন 6,000, উনি কার ওয়াশ 2,000, সব রাউন্ড। তো আমরা অনেক সময় বলে থাকি যে ভাই সব রাউন্ড কিন্তু সঠিক হচ্ছে না, তো বল যে আপনি ফ্র্যাকশন করে দেন। আমি বললাম যে না, আপনি যেহেতু স্প্রেডশিট নিয়ে এসেছেন, আপনার স্প্রেডশিট আমি স্ক্যান করেছি, আমার ব্যাকআপের জন্য আমি রেখেছি, আমি কিন্তু আর করতে পারবো না। আমাকে আপনার নাম্বারগুলোই আমাকে ব্যবহার করতে হবে। তো তখন একটু থতমত খেয়ে যান, বলেন যে ভাই কি বলছেন এটা, আমি তো মনে করেছি আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য। আমি বললাম যে আপনি এই যে 2,000 লিখে এনেছেন, ধরেন এটা তো এমনি বোঝা যাচ্ছে যে কোনো মতো লামসাম একটা কিছু লিখে নিয়ে আসছেন। তো আপনি এটাকে তো 1,869 লিখলেও চলতো, আমাকে ধারণা দিতে পারতেন। এটা 2,000 লেখে ধারণা দিচ্ছেন, পার্কিং 3,000, সব কিছু 1,000 অথবা 100, মানে কোনো রাউন্ড। তো এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এটার ব্যাপারে একটু অ্যালার্ট হতে হবে। সব রাউন্ড নাম্বারস এটাও হতে পারে না, দেয়ার শুড বি ফ্র্যাকশন, এবং এই ফ্র্যাকশনটা আমাদের ট্যাক্স পেয়ারকেই করতে হবে। আমরা যারা প্রিপেয়ারার, আমরা যদি বসে বানিয়ে দিই এভাবে ফ্র্যাকশন দিয়ে, সেটা কিন্তু সঠিক হবে না এবং এটা উচিত হবে না। ওর জন্য আবার লার্জ ডিডাকশন, অনেক সময় দেখা গেছে 1,75,000 উবার গ্রস নিয়ে এসছে এবং হাজব্যান্ড ওয়াইফ 1 চাইল্ড, এবং উনি জানে যে 22,000-এর নিচে গেলে, মানে উপরে গেলে ওনার আর্নড ইনকাম ক্রেডিট কমতে থাকবে। ওর জন্য উনি তো করছে, তারপরে বলছে যে ভাই যেভাবে পারেন এটাকে 22 আগে বলতো যে মেডিকেইডটা যেন থাকে, এই ব্যবস্থাটা রেখেন। তো মেডিকেডের নাম্বার কিন্তু এখন অনেক বেড়ে গেছে, মানে নিউ ইয়র্ক সিটিতে মেডিকেড পেতে হলে হাজব্যান্ড ওয়াইফ 1 চাইল্ড, বোধহয় নাম্বারটা আমার অফ দ্য হেড মনে নাই, কিন্তু মনে হচ্ছে প্রায় 33,000-34,000-এও মেডিকেড থাকে। ওর জন্য আগে এই মেডিকেডের নাম্বারটা ছিল কম অনেক, ওর জন্য আগে বলতো যে মেডিকেডটা ঠিক রেখে যা করার করেন, এখন বলে যে রিফান্ডটা ঠিক রেখে যা করার করেন। তো রিফান্ড ঠিক রাখতে গেলে উনাকে লার্জ ডিডাকশনস নিতে হবে। আর IRS এর ডিফ সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। IRS করে কি, ধরেন আপনি উবার ড্রাইভার এবং অন্যান্য উবার ড্রাইভারের সাথে ওরা এটাকে কম্পেয়ার করে, ওরা দেখে নর্মটা কি, মানে যেই উবার ড্রাইভার 1,75,000 আর্ন করছে ইয়ারলি এবং তার গাড়ি লিজ করে চালায়, সে তার নেট কোথায় রাখছে, তার এক্সপেন্সেসগুলো কি, এবং আপনার এক্সপেন্স তার সাথে মানে ম্যাচ হচ্ছে কি না। এবং নর্ম থেকে যদি আপনার ইনকামটা বেশি কম হয়, আপনার কিন্তু ডিফ স্কোর, যেটা দিয়ে ফাইলটাকে অডিটের জন্য পিক করা হয়, ওই স্কোর কিন্তু বেড়ে গেল হলো মানে আপনি কিন্তু রেড থেকে আরও ডিপার রেড জোনে চলে গেলেন।
অতএব আপনাদের উচিত হবে যে র্যান্ডম যেই অডিট সেটার থেকে বাঁচার কোনো উপায় নেই এবং সেখানে কারোই কিছু করার নেই, কিন্তু রেড ফ্ল্যাগ থেকে যেই অডিটগুলো আসে সেগুলো কিন্তু আমাদের হাতে। আমি যদি আমার ফাইলকে রিজনেবল করি, আমি যদি আমার ইনকাম অ্যান্ড এক্সপেন্সকে রিজনেবল করি, আমি যদি আমার লিভিং এক্সপেন্স সাপোর্ট করে এরকম একটা ট্যাক্স ফাইল করি, তাহলে কিন্তু ফাইল অডিট হলেও আমার ভয়ের কিছু নাই, আমার চিন্তার কোনো কারণ নাই। আমি যদি প্রপারলি ডকুমেন্টেশন নাও দিতে পারি, তারপরেও কিন্তু আইআরএস অনেক সময়, যেমন গ্যাসোলিন এক্সপেন্স অনেকেই দিতে পারে না, কিন্তু আইআরএস বুঝে যে ও গাড়ি চালিয়েছে উইদাউট গ্যাস না, অতএব কিছু একটা গ্যাসোলিন এক্সপেন্স আইআরএস কিন্তু অ্যালাউ করে, এবং সেটা হচ্ছে ওই ডিফ স্কোরের নর্মের উপর বেস করে আইআরএস ওটা অ্যালাউ করে। ঠিক তেমনি গাড়ি মেনটেন্যান্সও তাই, গাড়ি ইন্স্যুরেন্সও তাই, সব কিছুর আইআরএসের কাছে কিন্তু একটা নর্মাল এই ইন্ডাস্ট্রি, উবার যারা চালায়, উবার অ্যান্ড লিফট, তাদের কিন্তু একটা নর্ম অথবা এই ইন্ডাস্ট্রির একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্স ওদের দাঁড় করানো আছে। এবং আপনি যদি সাপোর্টিং ডকুমেন্টস দিতে না পারেন, তাই বলে আমি বলছি না যে আপনি সাপোর্টিং ডকুমেন্ট রাখবেন না, আমি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট থাকা দরকার, এর উপরে খুব বেশি জোর দিয়ে থাকি এবং আমি বলে থাকি সব সময় ডকুমেন্টস ডকুমেন্টস ডকুমেন্টস। আমাদের হাতে খুব সময় কম, 2 মিনিটের মতো হাতে আছে, শুধু পয়েন্টগুলো বলে যেন আর কি কি পয়েন্টগুলোতে আমরা এড়াতে পারব। আর যেই জিনিসগুলো একটু করতে চাই, যেই এক্সপেন্সগুলো নট নেসেসারি সেগুলো দেখাবেন না, মিস রিপোর্টিং থেকে ইভেন ম্যাথ এরর, একটা ফাইলে যদি ম্যাথ এরর হয়ে থাকে এটাও কিন্তু অডিট রেড ফ্ল্যাগ। আবার অনেকে সিগনেচার, হয়তো কোনো কারণে কোনো কিছু পেপার ফাইল করতে হচ্ছে, সিগনেচার করতে ভুলে গেছেন, ওটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ। ওর জন্য ফাইলকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে করে যদি আমরা সাবমিট করতে পারি, আর আমি বলেছি ডোনেটিং গুডস, এটাও ইউজুয়ালি রেড ফ্ল্যাগ। আর রেড ফ্ল্যাগের আরও কিছু পার্ট আছে, সেটা হচ্ছে যে অনেক সময় এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রপার্টি সেলের ক্ষেত্রে হয়ে থাকে। সেটা হচ্ছে আমি বাড়ি কিনেছি 10 বছর আগে, 10 বছর পর গিয়ে আমি বাড়িটা বিক্রি করছি, এবং বাড়ি বিক্রি করতে গিয়ে আমি বাড়ির ফেসলিফট করা, রিনোভেশন করা, অনেক খরচ, হয়তো আমার ওন ইউজ হাউস ছিল, আমি দেখাতে পারিনি, এখন সেগুলো ক্লেম করছি, কিন্তু আমার কোনো সাপোর্টিং ডকুমেন্টস নাই। আইআরএস যখন এগুলোর সাপোর্টিং ডকুমেন্টস চেয়ে বসে, আমি দেখেছি আমাদের লোকজন প্রায় এসে বলে, পারস ভাই আমি তো হ্যান্ডিম্যান দিয়ে কাজ করিয়েছি, ওরা কোনো ডকুমেন্ট দেয় নাই, ক্যাশ দিয়েছে, হোম ডিপো থেকে জিনিস কিনেছি 7 বছর আগে, ওগুলোর তো কোনো রিসিট নাই। একটা কথা বলে রাখতে চাই, আপনারা যারা বাড়ি বিক্রি করেন, আপনাদের নিয়ম হচ্ছে বাড়ি কেনার পর থেকে বাড়ির পিছনে যেই খরচগুলো করেছেন, যদি আপনি আইআরএসকে সেটা ক্লেম করতে চান অ্যাট দ্য টাইম অফ সেল, আপনাকে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট রাখতে হবে। এবং আমি জানি পেপার রিসিট থাকবে না, অতএব এখন থেকে অভ্যাস করুন ডকুমেন্টগুলো স্ক্যান করা। স্ক্যান করে যদি আপনারা রাখতে পারেন, এটা পার্মানেন্ট, এটা থেকে যাবে। আপনি পেপার রিসিটটা হারিয়ে ফেলেন অথবা ফেলে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সফট কপি আপনার কাছে থেকে যাবে। এগুলোকে প্রপারলি রাখার চেষ্টা করেন, ভয়ের কিছু নেই। মাত্র 1% অর লেস দেন 1% ফাইল অডিট হয়ে থাকে, তো সম্ভাবনা অনেক কম এই অডিট ইন এ গিভেন ইয়ার যদি লেস দেন 1% অডিট হয়, এবং হায়ার ইনকাম গ্রুপের লোকের অডিটের সম্ভাবনা অনেক বেশি, সেই তুলনায় আমাদের অডিট সম্ভাবনা অনেক কম। কিন্তু স্কেডিউল সি, এটা কিন্তু আইআরএসের কাছে একটু চোখ বড় করে দেখার বিষয়। ওখানে ম্যাগনিফাইং গ্লাসটা ওরা ফেলে এবং দেখে যে কোনো
আননেসেসারি এক্সপেন্স অথবা লার্জ এক্সপেন্স ক্লেম করা হয়েছে কিনা, এবং সেগুলোকে যদি আমরা যথাযথভাবে অ্যাভয়েড করতে পারি তাহলে আর আমাদের কোনো ভয়ের রকম কোনো কারণ নেই। থাকে রেড না। ফ্ল্যাগ আমি নিজেই সরিয়ে ফেলতে পারবো আমার ফাইল থেকে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, বিষয়টা খুব বিস্তারিতভাবে আপনি ব্যাখ্যা করেছেন, এবং এই আজকের এই ব্যাখ্যার মধ্যে দিয়ে যারা এতদিনও আমরা জানি, সবাই আমরা এগুলো জানি বুঝি, কিন্তু তারপরেও আমরা একটা জিনিস সবসময় আমাদের মগজ থেকে অনেক কিছু এদিক সেদিক বেরিয়ে যায়, সে কারণে একটু মনে করিয়ে দেওয়া আপনার এই চমৎকার আলোচনার জন্য, এবং সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতা। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ইনফরমেশন আমরা দিয়েছি, আমরা দুটো ট্যাক্স কুইজও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি, এবং সবশেষে ট্যাক্স ফাইলে রেড ফ্ল্যাগ কেন জারি হয় এবং সেটা কিভাবে অ্যাভয়েড করতে পারি তার একটি মূল কথা হচ্ছে, আমরা যাই দাবি করি না কেন সেই দাবির সপক্ষে যেন প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের হাতে থাকে। সেই ডকুমেন্টগুলো যদি আমাদের হাতে থাকে তাহলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আজকে থেকেই আমরা সচেতন হব, যাতে সামনের বছরে ট্যাক্স ফাইল করার সময় এই আইআরএসের রেড ফ্ল্যাগের খপ্পরে আমরা না পড়ি। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।